আবিরের স্প্যারো লেখনীতে সালমা চৌধুরী পর্ব ১৭। মেঘরা গ্রামে এসেছে কিছুক্ষণ হলো। কোলাহলশূন্য শান্ত একটা গ্রাম। গ্রামের মাঝ বরাবর আঁকাবাঁকা খাল গিয়েছে। খালে কম বেশি পানি আছে। খালের কাছেই মেঘদের দাদার বাড়ি। বছর দুয়েক হলো বাড়ির কাজ শেষ হয়েছে। নতুন টিনের চাল, নতুন চেয়াল, নতুন সব কিছু। কেবল বাড়ির গাছগুলো পুরনো। বাড়ির চারপাশে নানান গাছের বাহার। আবির আর তানভীর বাইকে এসেছে। মেঘের খুব ইচ্ছে ছিল আবিরের সঙ্গে বাইকে আসার, কিন্তু আব্বু আর তানভীরের ভয়ে মুখ ফুটে কিছু বলার সাহস পায়নি। মিম আদি মিলে বরণডালা সাজিয়ে রেখেছে। মোজাম্মেল খান আগে আসলেও বাড়ি করার পর মেঘ আর হালিমা বেগম প্রথমবারের মতো এসেছে। তানভীর ভেতরে বসে আছে। মেঘ দরজায় দাঁড়াতেই মিম আর আদি ফুল ছিটালো। আবিরের হাতেও দু একটা ফুলের পাপড়ি। এগুলো মেঘের মাথায় ছিটিয়ে মেঘের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, তর শূন্যতায় বাড়িটা হাহাকার করছিল এতদিন। মেঘ আর চোখে তাকাতেই আবির মুচকি হেসে দূরে সরে গেল। মেঘ ঘরে ঢুকেই সালাম দিল। আলী আহমদ খান সালামের উত্তর দিয়ে বললেন, এতদিনে আমাদের কথা মনে পড়ল? মেঘ মৃদু হেসে জবাব দিল, আমি ভুলিনি আপনাদের। নতুন করে মনে পড়বে কিভাবে? কেমন আছেন বড় আব্বু? আল্লাহ ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো আম্মু? আলহামদুলিল্লাহ। বড় আম্মু কোথায়? তোমাদের জন্য রান্না আয়োজন করছে। মেঘ ব্যস্ত কণ্ঠে বলল, যাই বড় আম্মু আর কাকিমণিদের সাথে দেখা করে আসি। মেঘ এক ছুটে রান্নাঘরের দিকে গেল। মালিহা খান মাটির চুলায় রান্না করছেন। মেঘ চুপি চুপি গিয়ে দুই হাতে চোখ চেপে ধরল। মালিহা খান মেঘের হাতের স্পর্শ করে আদুরে কণ্ঠে ডাকলেন, মেঘ। মেঘ সঙ্গে সঙ্গে হাত ছেড়ে দিল। ছটফটিয়ে গলা জড়িয়ে শুধালো, কেমন আছো বড় আম্মু? তোরা এসে গেছিস? এখন আর খারাপ থাকার প্রশ্নই আসে না। এখানে অনেক গরম মা, তুই ঘরে গিয়ে বস। আমি শরবত বানিয়ে রেখেছি, এক্ষুনি দিচ্ছি। তুমি এই গরমে কি করছো? তুমিও ঘরে চলো। যা, আসছি আমি। আকলিমা খান মেঘের মাথায় আস্তে করে গাঁটটা দিলেন। মেঘ কাকিমণিকে দেখে আহ্লাদি কণ্ঠে ডাকলো, কাকিমণি। কতদিন পর দেখেছি তোমাকে। তোকেও কতদিন পর দেখলাম। ভিডিও কলে ঠিকমতো বোঝাও যায় না। এই কয়দিনে কত লম্বা হয়ে গেছিস। মেঘ হতাশ ভঙ্গিতে বলল, কোথায় আর লম্বা হলাম, এখনও আবির ভাইয়ের কাছ পর্যন্তই পৌঁছাতে পারলাম না। কাকিমণি নরম স্বরে বললেন, আবিরের মতো লম্বা হতে হবে না, যেটা আছিস একদম ঠিক আছিস, ঘরে চল। মেঘ ঘরে এসে সোফায় বসল। মোজাম্মেল খান আর আলী আহমদ খান গল্প করছেন। তানভীর আবির কেউই পাশে নেই। খানিক বাদে মালিহা খান শরবত নিয়ে এলেন। বড়দের গল্পের মাঝে মেঘকে খুব বেমানান লাগছে, তাই মেঘ শরবতের গ্লাস হাতে নিয়ে পাশের রুমে গেল। মিম আর আদি সেই রুমে বিছানায় বসে গল্প করছিল। মেঘ যেতেই বলল, আপু বসো এখানে, তোমার সাথে অনেক গল্প আছে। আমারও। কতদিন পর একসঙ্গে হলাম। আদি বলল, আপুই তুমি তো খুব সুন্দর হয়ে গেছ, একদম পরীর মতো। মেঘ এক চুমুক শরবত মুখে দিয়েই থমকে গেল। আবির তখনই দরজায় এসে দাঁড়ালো। দরজার দুই পাশে হাতে দেখে ধীরকণ্ঠে বলল, আদি তোর আপুইকে সামলে রাখিস। পরী বলে সম্বোধন করেছিস, পরীর পিছনে জিনরা ঘুরলে তোর দেখে রাখতে হবে। মেঘ চোখ বড় করে তাকালো। আবির মুচকি মুচকি হাসছে। মেঘ নির্বাক চোখে তাকিয়ে আছে। আদি বলল, তুমি চিন্তা করো না ভাইয়া, আমি থাকতে আমার আপুয়ের দিকে কেউ নজর দিতে পারবে না। আমি সবসময় আপুয়ের সাথে সাথে ঘুরব। আবির শান্ত কণ্ঠে বলল, ঠিক আছে, সময় হলেই দেখা যাবে। মেঘ ঘুরে ঘুরে সবগুলো রুম দেখল। আবির তানভীর কোথায় বেরিয়েছে। মেঘ মিম আদি একসঙ্গে হাঁটতে বেরিয়েছে। বাড়ির সামনে উঠান, তারপর নানান গাছগাছালি, এরপরই বিশাল মাঠের অবস্থান। বাড়ির অন্য পাশের পাশাপাশি বেশ কয়েকটা বাড়ি। সেখানের একটা বাড়ি শরীফদের, যার বিয়ে ঈদের পরে। তাদের বাড়িগুলোর পরেই খাল। মিম মেঘরা হেঁটে হেঁটে সব দেখছে। নিরিবিলি পরিবেশে অন্যরকম শান্তি কাজ করছে। একদিনের ব্যবধানে মিম আদি বেশ কয়েকজন বন্ধু বানিয়ে ফেলেছে। তাদের বন্ধু মানে মেঘেরও বন্ধু। আবির তানভীর সারাক্ষণ বাহিরে বাহিরে থাকে, হয়তো কোথাও খেলতে যায়, ঘুরতে যায় বা বিয়ের কোনো কাজে চলে যায়। মেঘরা গ্রামে আসার পর থেকে আবির কেমন যেন দূরে দূরে থাকে। মেঘের সাথে কথা বলার চেষ্টা করে না। মেঘ কিছু বলতে চাইলেও দূরত্ব রেখে চলে, আর যতটা সম্ভব বাড়ির বাইরে থাকে। আদি আর মিমের সাথে টুকটাক কথা বললেও মেঘের সাথে কথাই বলে না। দুদিন যাবৎ আবিরের কর্মকাণ্ড দেখছে মেঘ। তানভীর আবির এক রুমে থাকে, আবার ঘুরতে বের হলেও একসাথে যায়, তাই সেভাবে কথাও বলতে পারে না।
আগামীকাল ঈদ, তাই বিকেল থেকে মেহেদি দেওয়ার ধুম পড়েছে। মেঘ খুব একটা মেহেদি দিতে পারে না, তারপরও বেশ কয়েকজন ছেলে মেয়ে মেঘকে ঘিরে ধরেছে। ড্রয়িং রুমে বড় পাটি বিছিয়ে সবাই একসঙ্গে বসেছে। মেঘ যেমন পারছে মেহেদি দিয়ে দিচ্ছে, মিমও একটু একটু দিচ্ছে। আদি বসে বসে ছবি তুলছে। খানিকক্ষণ বাদে আবির আর তানভীর ঘরে ঢুকলো। তানভীর চমকে উঠল, বনু তুই মেহেদিও দিতে পারিস? মেঘ শীতল কণ্ঠে বলল, ওরা বায়না ধরেছে তাই না পারলেও দিতে হচ্ছে। আবির বিছানায় এসে বসল, অন্যদিকে মুখ করে বলল, একসময় যার বায়না মেটাতে পুরো খানবাড়ির মানুষ ছুটোছুটি করত, সে কিনা এখন অন্যদের বায়না মেটাচ্ছে। ভালোই লাগছে। আকলিমা আরা বললেন, ঠিক বলেছ। মেঘ ছোটবেলা কী যে আহ্লাদি ছিল, আর প্রচণ্ড জেদিও ছিল। যা বলবে তাই করবে। আমরা শুধু ভাবতাম এই আহ্লাদি মেয়েকে সামলাবে কে। আবির মেঘের দিকে এক নজর তাকালো। পরনে হালকা কালারের 3 পিস, গলায় স্বর্ণের একটা চেন যার মধ্যে এম অক্ষরের একটা লকেটও আছে। চোখে কাজল নেই, ঠোঁটে লিপস্টিকের ছোঁয়া নেই। সাদামাটা চেহারাটা তবু আবিরের চোখে আটকে আছে। ভাবনার জগতে যে তাকে দেখলেই ভাবতে বসে, মনে মনে ছন্দ সাজে। আবির নিজের মনে বিড়বিড় করল, এই আহ্লাদি মেয়েটাকে যে আমি বড্ড বেশি ভালোবাসি। ওর সব আহ্লাদ পূরণ করার দায়িত্ব আমার। হালিমা বেগম রুমে ঢুকলেন। আবিরকে উদ্দেশ্য করে নরম স্বরে বলল, মেঘের ছোটবেলার বেশিরভাগটাই কেটেছে আবিরের কাছে বায়না ধরে। আবির কত ধৈর্য নিয়ে বোনের সব বায়না পূরণ করত। কখনো নিজের হাতে মেহেদি দিয়ে দেওয়া, গভীর রাতে এটা সেটা রান্না করে খাওয়ানো, কুকুরের দৌড়ানি খেয়ে আইসক্রিম আনতে যাওয়া থেকে শুরু করে কত কী না করেছে। আজ আবির মেঘ দুজনেই কত বড় হয়ে গেছে। মেঘ মনোযোগ দিয়ে মেহেদি দিচ্ছিল, আম্মুর কথা শুনে অবাক চোখে চাইল। আবির মৃদুস্বরে বলল, মামুনি তোমার মেয়ের কিছুই মনে নেই। ও এখন আমাকেই ঠিকমতো চিনে না। যতবার দেখা হয় কিংবা কথা হয় শুধু বলে, কে আপনি? মেঘের নজর পড়ল আবিরের দিকে। শান্ত অবয়বের মানুষটা একসময় মেঘের কাছের কেউ ছিল। কই কিছুই তো মনে পড়ছে না। মেঘ চিন্তিত কণ্ঠে বিড়বিড় করল, ছোটবেলা আবির ভাই আমাকে মেহেদি দিয়ে দিত, এটাও সম্ভব? তখনই মোজাম্মেল খান বারান্দা থেকে উঁচু গলায় শুধালেন, কে কাকে চেনে না আবির? আবির কিঞ্চিত থতমত খেল। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে আস্তে করে বলল, মেঘ সেদিন আমাকে চিনতে পারেনি। মোজাম্মেল খান দরজায় এসে দাঁড়ালেন। মেঘ নিজেকে নির্দোষ প্রমাণ করতে চেঁচালো, একদম না। আবির ভাইয়ের ওই দিনের রূপ দেখলে তুমিও চিনতে পারবে না। আম্মু দেখেছে, জিজ্ঞেস করো আম্মুকে। মোজাম্মেল খান পুরো গলায় বললেন, আমার মেয়ের আবিরকে চিনতে না পারার ব্যর্থতা সম্পূর্ণ আবিরের। এতগুলো বছরে ওর কি মেঘের কথা একবারের জন্য মনে হয়েছে? আমার সাথে যতদিন কথা হয়েছে কখনো মেঘের ব্যাপারে নিজে থেকে কিছুই জানতে চায়নি। তানভীরের কথা ঠিকই স্মরণ করেছে, তাহলে মেঘ কী দোষ করল? আমি কয়েকবার মেঘের ব্যাপারে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু আবির কখনোই নিজে থেকে কিছু বলেনি। তাছাড়া এখন আধুনিক যুগ, সবার হাতে হাতে অ্যান্ড্রয়েড ফোন আছে, ভিডিও কল দিলেই কথা বলা যায়। আমার মেয়ে 2-3 দিন পরপরই ভাইজান ভাবি মিম আদিদের ভিডিও কল দিয়ে কথা বলে। কই আবিরের সাথে তো কখনো কথা বলতে দেখিনি। এর কারণ কি? কারণ আবির কখনো কথা বলার সুযোগটা তৈরি করেনি। মেঘ বলে যে আবিরের কোনো চাচাতো বোন আছে, এটা হয়তো ভুলেই গিয়েছিল। এই ব্যর্থতা কার? আমার মেয়ের? একদমই না, আমি মানবই না। আবির কিংকর্তব্য বিমূঢ়, হতবাক হয়ে তাকিয়ে আছে। মেঘ মুচকি মুচকি হাসছে। আব্বু যে মেঘের সাপোর্টে কথা বলেছে সেই অনেক। তানভীরও নিশ্চুপ হা হয়ে তাকিয়ে আছে। কয়েক মুহূর্ত নীরবতায় কেটে গেল। হঠাৎ আলী আহমদ খান রাশভারী কণ্ঠে বলতে লাগলেন, আমার ছেলেকে দোষ দিচ্ছিস কেন? আমার ছেলে এতটা দায়িত্বজ্ঞানহীন না। ও সবাইকে সমানভাবে ভালোবাসে। বাইরে থাকাকালীন কল দিলে একজন একজন করে সবার কথা জিজ্ঞেস করত, এখনও তাই করে। তাহলে মেঘ মামুনের সাথে এত দূরত্ব কেন থাকবে? আমি আমার মেয়েকে চিনি ভাইজান। ওকে আবির কল দিলে বা এত বছর ওদের মধ্যে যোগাযোগ হলে আমার মেয়ের সাথে আবির অপরিচিত হতো না। আর আবির ও ঘটা করে বলতে পারতো না মেঘ আমাকে চিনতে পারেনি। আলী আহমদ খান ফোঁস করে শ্বাস ছাড়লেন। একমাত্র ছেলের নামে এমন বদনাম উনি সহ্য করতে পারছেন না। মাঝখান থেকে আবির বলে উঠল, সরি আব্বু, সরি চাচ্চু, সব দোষ আমার, সব ভুল আমার। আমি বুঝতে পারিনি মেঘের খোঁজ না নেওয়ার অপরাধে আমাকে একদিন আপনাদের সামনে কাঠগড়ায় দাঁড়াতে হবে। বুঝতে পারলে আমি সকাল সন্ধ্যা মেঘকে কল দিতাম। এই অপরাধের শাস্তি কি?
আলী আহমদ খান চাপাস্বরে বললেন, শাস্তি সময় মতো পেয়ে যাবে। আগামীকাল ঈদ, তাই এখন কোনো শাস্তি দিতে চাই না। আবির ঘাড় কাত করে সম্মতি জানালো। তানভীর মিটিমিটি হাসছে। মোজাম্মেল খান মৃদু হেসে বাইরে চলে গেল। আকলিমা, হালিমা ও পাশের রুমে চলে গেল। আবির তানভীরের দিকে তাকিয়ে চোখ রাখল। তানভীর আবিরের কানের কাছে এসে ফিসফিস করে বলতে লাগলো, তুমি যে আমার বোনের খোঁজ খবর নাওনি, এই কথা সবাই জেনে গেছে। এখন শাস্তিস্বরূপ তোমাকে মালার সাথে বিয়ে দেওয়া হবে। তারপর একা একা হাঁটবে আর গান গাইবে। ভালোবাসলেই সবার সাথে ঘর বাঁধা যায় না। আবির সহসা তানভীরের মুখে চেপে ধরল। ধমকের স্বরে বলে উঠল, একদম চুপ, আজে বাজে কথা বলবি না। আমি ঘর বাঁধলে শুধু তোর বোনের সাথেই বাঁধব। মেঘ মেহেদি দিয়ে দিচ্ছিল। হঠাৎ চোখ গেল আবিরের দিকে। তানভীরকে দেখেই চিৎকার করল, আপনি আমার ভাইয়ের মুখ চেপে ধরেছেন কেন? আবির তানভীরের মুখ থেকে হাত সরিয়ে রাগান্বিত কণ্ঠে বলল, তোর ভাই একটা বেয়াদব। তানভীর ঠাট্টার স্বরে বলল, তুমি আমার গুরু। তানভীর উঠে যেতে যেতে বলল, আপনি গুরু, আমি শিষ্য, বুদ্ধি আমার কম। আপনি বুঝাইয়া দিলে আমি বুঝিতে সক্ষম। আবির বিরক্তির স্বরে বলল, দাঁড়া, তোকে বুঝাচ্ছি। ভোরের আলো ফুটতেই ঘুম ভাঙল মেঘের। চোখ পিটপিট করে তাকাতেই দেখল বসার রুমের ফ্লোরে শুয়ে আছে। মাথার নিচে বালিশ, গায়ের উপর চাদর। কিন্তু এখানে তো কোনো বালিশ ছিল না। মেঘ রাতের ঘটনা মনে করার চেষ্টা করলো। সবশেষে মিমকে মেহেদি দিয়ে দিচ্ছিল। 5 মিনিট রেস্ট নিয়ে নিজের হাতে মেহেদি দিবে ভেবে শুয়েছিল। ক্লান্তিতে তখন যে ঘুমিয়ে পড়েছে বুঝতেও পারেনি। মেঘ তড়িঘড়ি করে উঠে বসল। চোখ মুছতে যাবে, হঠাৎ খেয়াল করলো হাত থেকে কিছু পড়েছে। মেঘ হাত সামনে ধরল। সহসা দুচোখ প্রশস্ত হলো। বিপুল চোখে তাকিয়ে রইল খানিক। মেঘের এক হাতে মেহেদিতে রাঙা, কিছু কিছু জায়গায় মেহেদি শুকিয়ে পড়ে যাচ্ছে। মেঘ ঘুরিয়ে ফিরিয়ে নিজের হাত দেখছে। হঠাৎ নজরে পড়ল ডিজাইনের একপাশে ছোট করে লেখা স্প্যারো। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।